নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। উত্তরে জম্মু থেকে দক্ষিণে গুজরাট, সীমান্তের ৩৬টি জায়গা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানি ড্রোন। ড্রোনের সংখ্যা ৩০০ থেকে ৪০০। প্রত্যেকটিতেই ধ্বংস করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই তথ্যই বলে দিচ্ছে ভারতে হামলা চালাতে কতটা মরিয়া পাক সেনা। শুধু তাই নয়, ভারতকে চাপে ফেলতে অত্যন্ত জঘন্য চক্রান্ত করেছে তারা। ভারতের প্রত্যাঘাতের সামনে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজেদের দেশের সাধারণ নাগরিকদের। সিভিলিয়ান ফ্লাইটকে আজ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এই চক্রান্ত ফাঁস করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল রাত্রে আপনাদের অনেকেই হয়তো ঘুমোতে পারেননি, পারার কথাও নয়। পাকিস্তানের বুকে ভারতের এমন প্রত্যাঘাত বহু যুগ দেখেনি ভারতবাসী। ভারতের হানায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। পাক প্রধানমন্ত্রীর দেখা নেই, সেনাপ্রধান নিখোঁজ। বালুচ বিদ্রোহীদের হামলার মুখে প্রাণ বাঁচানোই এখন পাকিস্তানি সেনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এত কিছুর পরেও লজ্জা নেই পাকিস্তানের। সীমান্তে গোলাবর্ষণ করেই চলেছে, টার্গেট করছে নিরীহ সাধারণ মানুষকে। সত্যি কি শিক্ষা হবে না পাকিস্তানের? আজ এ নিয়ে আমার সঙ্গে আলোচনায় যারা আছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে রয়েছেন অমলেন্দু রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকে স্বাগত। সুমন আমার বন্ধুও বটে। রয়েছেন আমার সঙ্গে প্রণয় শর্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, বিশিষ্ট সাংবাদিক। প্রণয়দা আমার সিনিয়র। রয়েছেন কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত কর্নেল। কৌশিকবাবু, আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন অমিত গিরি, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। মিস্টার গিরি, আপনাকেও আমার অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আসব অমলেন্দু রায়চৌধুরীর কাছে। অমলেন্দুবাবু, কালকে রাত্রের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, আমি সেটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না। কিন্তু পরিস্থিতি যা হয়েছে কোন দিকে গড়াচ্ছে বলে মনে হয়? দেখুন, পরিস্থিতি এখন আমাদের খুব একদম সোজা সাপটা বলে দেওয়া হয়েছে, যেহেতু আপনার সোজা সাপটা অনুষ্ঠান, সেই থেকেই আমি বলছি। আমাদের দেশের তরফ থেকে আমাদের সরকার অলরেডি জানিয়ে দিয়েছে দুজন যে টেররিস্ট রয়েছে, বিশেষ করে হাফিজ শরীফ আর মৌলানা মাসুদ আজহার, এদের দুজনকে ফেরত দাও, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমরা যুদ্ধ করছি কোনো আগ্রাসন নিয়ে নয়, এটা যুদ্ধ করছি বলবো যুদ্ধও নয়, আমরা খালি প্রত্যাঘাত করছি। এখন আমরা অফিসিয়ালি যুদ্ধ শুরু করি বা ডিক্লারেশন অ্যাজ সাচ সেরকম কিছু নয়। আমরা যেটা করছি প্রত্যাঘাত, আমাদের উপরে যে আঘাতটা এসছে তারই রিটালিয়েশন আমাদের দেওয়া হচ্ছে। এবং আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য, যে আমাদের এই জায়গায় সমস্ত আমাদের এরিয়ার মধ্যে যাতে আর কোনো জঙ্গি মাথাচাড়া না দিয়ে ওঠে, জঙ্গিকে একদম শেষ করতে হবে। দেশের উন্নতির দিকে এরাই হচ্ছে একমাত্র অন্তরায়। এটা খালি প্রযোজ্য যে খালি ভারতবর্ষের জন্য নয়, এটা কিন্তু অ্যাপ্লিকেবল পাকিস্তানের জন্য। এটা কিন্তু পাকিস্তানেরও উপকার হবে যদি আর ওরা জঙ্গি মুক্ত দেশ হয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের উপকার হবে সেই যেটা। বাংলাদেশ আমরা এখন যেটা দেখলাম, যে দেশটা উন্নতির দিকে এগোচ্ছে, সেইখানে একটা জঙ্গি সরকার, জঙ্গিদের সাহায্যে একটা সরকার এসে করে, সেটা সরকার বলবো না, একটা অন্তর্বর্তীকালীন যে একটা শাসন ব্যবস্থা চালাচ্ছে, সেটা একটা কোন জায়গায় নিয়ে গেছে, কত লোকের মৃত্যু হয়েছে, কত পুলিশের থানা, এগুলো আর বারবার বলে কোনো লাভ নেই। ফলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে খুব পরিষ্কার, জঙ্গিমুক্ত হলেই আমরা খুশি। একদম। আমি আসছি মিস্টার গিরির কাছে, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। মিস্টার গিরি, আপনি আমাদের বলুন, এমনিতে যুদ্ধের তো কোনো নিয়ম হয় না, একটাই নিয়ম যে জিততে হবে। আজ বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলে দিয়েছে নাগরিক বিমান অর্থাৎ সিভিলিয়ান ফ্লাইটকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। মানে পাকিস্তান ভারতের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আটকাচ্ছে। তারা খুব ভালো করেই জানে এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে এবং পাল্টা ক্ষেপণাস্ত্রও যাবে।
সামান্য এদিক হলে কোনো একটা যাত্রীবাহী বিমানে তো লেগে যেতে পারে। তো এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ, সিভিলিয়ানদের একটা সিভিলিয়ান ফ্লাইটকে সামনে দাঁড় করিয়ে দেওয়া। মিস্টার গিরি, একদম ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন। এটা এটা ওর একটা আরেকটা নোংরা খেলা, যেটা ওখানে নিজে সিভিলিয়ানদের সামনে সিভিলিয়ানদের ঢাল বানিয়ে ওর পেছন থেকে ও ঢোকার চেষ্টা করছে। এরকম অনেক এর আগেও 2-3টে এরকম কেস আছে যেখানে কান্ট্রিরা সিভিলিয়ান জাহাজকে একটা ঢাল বানিয়ে কিংবা তার পেছনে লুকিয়ে ভেতরে গিয়ে অ্যাটাক করে এসছে। সেটাও ওদের মাথায় ঘুরতে পারে, যদিও ওটা এখনকার দিনে টেকনোলজি নিয়ে ওটা পসিবল হবে না। ওরা মেইনলি এটা চাইছে যে একটা মিস্টেক হোক, একটা ভুল হোক, একটা জাহাজে কিছু লাগুক, এতগুলো সিভিলিয়ান একসঙ্গে যদি অবভিয়াসলি একটা জাহাজ নিচে গেলে অলমোস্ট 99% ডেথ কাউন্ট হবে, ন্যাশনালিটি অনেক হবে, ইন্টারন্যাশনাল প্রেশার বাড়বে, ইন্ডিয়া তখন ডিএসকেলেট করবে। এখন পাকিস্তানের মেইন প্রবলেম হচ্ছে এক জায়গায় ঢুকে পড়েছে, বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছে না। এখন বাইরে যাওয়ার রাস্তা একটা ও খুঁজে বেড়াচ্ছে যে কোত্থেকে আমি ডিএসকেলেট করব, নিজের সম্মানটা একটু বাঁচি, যদিও আর কিছু সম্মান আছে কিনা আমি সেটাও সন্দেহ রাখি। তার মানে এই যে সিভিলিয়ান ফ্লাইটকে কোনোভাবে যদি একটা লেগে যায়, আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তান সেটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে যে দেখো ভাই এরকম একটা সিভিলিয়ানদের অ্যাটাক করছে, যেটা তাদের মুখ্য উদ্দেশ্য, তাই তো মিস্টার গিরি? অ্যাবসলিউটলি। আর যেন মানে ইন্টারন্যাশনাল প্রেসারে এসে ইন্ডিয়া ডিএসকেলেট করে। ওর এখন একটা এক্সিট পলিসি লাগে, যেটা ও নিয়ে যখন শুরু করেছিল এক্সিট পলিসি ও চিন্তা করেনি। ও এখন খুঁজে বেড়াচ্ছে একটা এক্সিট পলিসি, কেননা আমরা সবাই জানি ওর ইকোনমির কি অবস্থা। আর কদিন ও শেলিং করবে, আর কদিন ও গোলা বারুদ আমাদের দিকে ফেলবে, ঠিক কয়েকদিন পর খাওয়ার জন্য টাকা শেষ হয়ে যাবে। আমি হ্যাঁ ঠিক, আমার সঙ্গে রয়েছেন, জয়েন করেছেন এই মুহূর্তে নীলাঞ্জন দাব, অবসরপ্রাপ্ত নৌসেনা বাহিনীর অফিসার। নীলাঞ্জন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এই কথা সূত্র ধরে একটা জিনিস জানতে চাই, একটা দেশের সব থেকে বড় অ্যাসেট তো আমার দেশের নাগরিক, আমার দেশের জনগণ, আমার দেশের জনতা। সেই জনতাকে কোথাও সামনে দাও হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে নাকি পাকিস্তান? নিশ্চয়ই করছে সেটা, কারণ সেখানটায় তাহলে তারা বলতে পারবেন একটু আগে যেই কথাটা বলছিল, পাকিস্তানের দুটো জিনিস তারা খুঁজছে। কারণ দেখুন, ভারতের যে অবজেক্টিভ ছিল সেটা আমার মনে হয় প্রথম দিনই হয়ে গেছে। সেখানটায় যেই মেসেজটা দেওয়ার ছিল পাকিস্তানকে, প্রথম দিনকার যেই হামলা মানে ভারতের দিক থেকে যে একটা ছিল, তারপরে আর কোনো প্রশ্ন ওঠে না। এখন ভারত পাকিস্তান যা করছে তার জবাব দিচ্ছে। পাকিস্তান যেটা করছে দুটো, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা ওপিনিয়ন তৈরি করার, অন্যটা হচ্ছে একটা ফেস সেভার, তাদের নিজেদের লোকজনের কাছে যে তারা যাতে বলতে পারে যে হ্যাঁ আমরাও একটা কিছু দেখাতে পেরেছি। কোনোটাই কিন্তু তাদের কাছে নয়, কারণ তাদের আর্মি জানে যে ইন্ডিয়ান আর্মি তাদের থেকে অনেক বেশি সুপিরিয়র এখন যেখানটায় রয়েছে। তো তারা এখন চেষ্টা করছে তার জন্য নিজেদের সিভিলিয়ানদেরকে মধ্যে টেনে আনতে, যাতে একটা সিম্পাথি তৈরি হয়, লোকজন যাতে একটা ইন্টারন্যাশনাল আউটরিচ যাকে বলে, যে হই হই করবে সবাই মিলে এতগুলো মানুষ মারা গেল সেখানটা। তার জন্য তারা সিভিলিয়ান এয়ারক্রাফটও ব্যবহার করছে সেখানটায়, তাদের যদি লেগে যায় একটা তাই নিয়ে প্রচুর হইচই হবে এবং ভারতের উপর চাপ হয়তো সৃষ্টি করবে তার জন্য। তাদের মেইনলি তো, সুতরাং সেখানটায় তারা ভাবে না যে সেখানকার আর্মি যদি এতই জনগণের কথা ভাবতো তাহলে কি এই অবস্থা হতো পাকিস্তানে। প্রণয়দা, আরেকটা ইম্পর্টেন্ট আমার জানতে চাইব এই বিষয়, যে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেডি ভান্স জানিয়েছেন, দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। তাহলে এই বিষয়ে কি আমেরিকা মাথা গলাতে চায় না? আর চায় না চীন, তারা চুপ করে বসে আছে। এত বড় ঘটনা 24 ঘন্টা ধরে হয়ে গেল, কোথাও কোনো প্রতিক্রিয়া নেই। দেখুন, কেউই মাথা গলাতে চায় না, কারণ তারা জানে যে ভারতের একটা লেজিটিমেট রাইট রয়েছে, রাইট টু রেসপন্ড। যদি তারা ইন্টারভিন করে তাদেরকে কি বলতে হবে যে তাদের সঙ্গে যুদ্ধ থামাও, কিন্তু সেটা তারা করতে পারে না। কারণ ভারত যেটা এতদিন আলোচনার মাধ্যমে যেটা বলেছে, তাদেরকে বুঝিয়েছে যেটা, যে আমরা তো আগে থেকে নিজেরা যাইনি, এই আমরা রেসপন্ড করছি পেহেলগামের যে টেররিস্ট অ্যাটাক হয়েছে তার পর। তো সুতরাং
তারা যেটা বলছে যে সেটা না, এখন তাহলে ভারতকে সেই জায়গাটা অন্তত দেওয়া উচিত, যে সেখানটা যদি ইন্টারভিন করে এখন থেকে এমন একটা চাপ সৃষ্টি করে দেওয়া হয়, সেটা ভারত বন্ধু দেশ, তার পক্ষে আমার মনে হয় সেটা ঠিক হবে না। তার জন্য এই উক্তিটা করেছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল কৌশিক সরকার। কৌশিকবাবু, বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তুরস্কের ড্রোন দিয়ে ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। তাহলে কি আমরা যেটা আলোচনা করছিলাম, এই খবরটা কি সত্যি যে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র সমরাস্ত্র সরবরাহ করছে তুরস্ক? নিশ্চয় করছে। টার্কি আর আজারবাইজান এরাই তো সাপোর্ট করছে পাকিস্তানকে। কিন্তু আমাদের এগুলো নিয়ে খুব একটা ওয়ারি করার দরকার নেই। বেশি ইন্টারন্যাশনাল ওপিনিয়ন নিয়ে কিন্তু আমাদের ওয়ারি করার দরকার নেই। ইসরায়েল কি এত ইন্টারন্যাশনাল ওপিনিয়ন নিয়ে আছে? ওর এগেনস্টে কি কোনো কান্ট্রি বলছে? ও যখন হামাসকে মারছে বা হামাসের এগেনস্টে ও টার্গেট করছে, সারাউন্ডেড বাই এনিমিস, ইসরায়েল যেভাবে অ্যাটাক করছে এবং যেভাবে তার ন্যাশনাল সোভারেনিটি বাঁচিয়ে চলছে, সেটা তো কেউ প্রশ্ন তুলছে না। তাহলে আমরা পাকিস্তানের সাথে কি করছি সেটা নিয়ে এত কনসার্ন হওয়ার দরকার নেই। আমরা এইটুকু বুঝি, তুমি টেরোরিজম করেছো, 22 তারিখে তুমি যা করেছো তার একটা শাস্তি তোমাকে পেতে হবে। তুমি তোমার টেররিস্টকে বন্ধ করো, আর তোমার টেররিস্ট যে লিডার্স আছে তাদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করো। এটাই আমরা চাই। এবং এটার চেয়ে ভালো জিনিস আর হতে পারে না পাকিস্তান আর্মিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া কি তারা যেন আর টেররিস্ট অর্গানাইজেশনকে সাপোর্ট না করতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং আমরা কিছুতেই এটা অ্যাকসেপ্ট করব না। আপনি বর্ডার এরিয়াস ঘুরেছেন, আপনি খুব ভালো করে জানেন ওখানকার পরিস্থিতি কীরকম, তিতওয়াল কীরকম, তাংধার কীরকম, চৌকিবল কীরকম, ওখানকার নীলম ভ্যালি কীরকম, লিপা ভ্যালি কীরকম। এই সব জায়গাতে ওরা ওই সাইড থেকে আমাদেরকে ডমিনেট করে মারার চেষ্টা করছে, আমাদের সিভিলিয়ানদেরকে মারছে। ওদের দম নেই আর্মিকে মারার, ওর দম আছে সিভিলিয়ানদেরকে টার্গেট করে তাদের নিরীহ লোককে মারার। এটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন হচ্ছে না। তখন জেডি ভ্যান্স বলছে যে আমরা চোখ বন্ধ করে দেবো এটাতে। হোয়াট ননসেন্স, উই ক্যানট। আমরা কিন্তু ফাইট ব্যাক করব। আমাদেরকে যদি গো হ্যাড দিয়ে থাকে, ন্যাশনাল প্ল্যানার্সরা, ডিসিশন মেকার্সরা গো হ্যাড যদি দিয়ে থাকে, ইট হ্যাজ টু বি এ গো হ্যাড অ্যান্ড প্রপার গো হ্যাড, টোটালি ইন্টিগ্রেটেড সার্ভিস অপারেশন, যেখানে আমরা পাকিস্তানের ওয়েজ যে লড়াই করার যে ক্ষমতা সেটাকে শেষ করে দিতে পারি। আমার সঙ্গে রয়েছেন অমিত, আমার সঙ্গে নীলাঞ্জন দাম, নৌবাহিনীর অফিসার। নীলাঞ্জনবাবু, আপনি আমাদের এটা বলুন যে এই ধরনের যুদ্ধে, এই ধরনের যে লড়াই আমরা দেখতে পাচ্ছি, পুরো লড়াইটাই হচ্ছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে, মিসাইল অ্যাটাকের মাধ্যমে। নৌবাহিনীর ভূমিকাটা কীরকম থাকে? দেখুন, নৌবাহিনীর ভূমিকা শুধু নৌবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, স্থলসেনা, যখন এই জাতীয় কখনো যুদ্ধ শুরু হয়, বা যদি মানে ফুল স্কেলে না হলেও যদি স্মল স্কেলেও হয়, তখনও কিন্তু তিনটে বাহিনী, শুধু তিনটে বাহিনী নয়, প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য এজেন্সির যারা যেমন ধরুন এনআইএ হোক বা র হোক, এই সমস্ত যারা ইন্টেলিজেন্স এজেন্সি, সবারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যার যার যেখানে সেখানে সেই ভূমিকাগুলো পালন করে। তো এক্ষেত্রে নৌবাহিনীর ভূমিকাটা হলো যে পাকিস্তানের যে একটা সাপ্লাই লাইন আছে, যে একটা ট্রেড রুট আছে, যেটা থ্রু করাচি বন্দর হয়, সেই ট্রেড রুটটাকে এবং সেই সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া। সেটা কিন্তু শুধুমাত্র এই যে এখন হচ্ছে তা নয়। আমরা যখন 99-এ যখন অপারেশন বিজয় হচ্ছিল কার্গিল ওয়ারের সময়, সেই সময় কিন্তু ইন্ডিয়ান নেভি একটা নিজস্ব একটা অপারেশনে চলে যায়, অপারেশন তলোয়ার। এবং তারও আগে যদি আমরা আরও পিছিয়ে যাই, 1971 সালে যখন একটা ফুল স্কেল যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধের পরিসমাপ্তি কিন্তু হয়েছে করাচি হারবার ধ্বংসের মাধ্যমেই। আপনার মনে থাকবে হয়তো যে যখন আমাদের সেই যুদ্ধ চলছিল এবং সেই সময়ে করাচি হারবার যখন সম্পূর্ণরূপে ধ্বংসীভূত হয়ে গেল, তখনই কিন্তু পাকিস্তান এসে কমপ্লিট সারেন্ডার করে। এবং সুতরাং যে কোনো ফুল স্কেলের যুদ্ধে তখন কিন্তু নৌবাহিনীর ভূমিকাটা একদম যখন অন্তিম সময়ে, যেটা মানে একদম মানে বিধ্বংসীকারী যখন সেটা কিন্তু নৌবাহিনী করে। এবং আমি যেটা আমাদের একটা কথা আছে যে হি হু রুলস দ্য সি রুলস দ্য ওয়ার্ল্ড, তো সেটা কিন্তু আমরা আজ থেকে না, প্রাগৈতিহাসিক দিক থেকে আমরা জেনে আসি। যখন ধরুন ডাচরা যখন নৌবাহিনীতে অনেক সক্ষম ছিল, তারা তখন পুরো বিশ্ব শাসন করতো, ফরাসিরা করতো, ব্রিটিশদের যখন নৌবহর ভালো ছিল। এবং আধুনিককালে দেখুন ইউএস এবং ইউএসএসআর, এরাও কিন্তু যেহেতু নৌবহর ওদের স্ট্রং, তাই সেই জন্যই কিন্তু ওরা মানে সামরিক দিক থেকে কিন্তু ওরা মানে বিশ্বকে শাসন করতো। এবং এই মুহূর্তে
ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম নৌবহর অবভিয়াসলি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এই অঞ্চলে কিন্তু একমাত্র ভারতের কাছেই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যেটা আর কারো কাছে নেই। তো এই সব দিক থেকে ধরতে গেলে বলতে গেলে কিন্তু ভারতবর্ষের নৌবাহিনী এখন খুবই স্ট্রং, এবং তারা এই মুহূর্তে করাচি বন্দরকে রীতিমতো কবজা করে রেখেছে। এবং সেই কারণে আইএনএস বিক্রান্তকে কি আরব সাগরে রাখা হয়েছে? একদম একদম। আইএনএস বিক্রান্ত, শুধু আইএনএস বিক্রান্ত নয়, যে কমপ্লিট যে ফ্লিট, সেই কমপ্লিট ফ্লিটটাই কিন্তু আছে। এবং আপনারা নিজেরা হয়তো দেখিয়েছেন গত এই পহেলগাঁও ঘটনার পর কিন্তু অনেকগুলো এক্সারসাইজ হয়েছে, এবং পাকিস্তানের নৌবহর যেখানে আছে তার উইদিন 100 নটিক্যাল মাইলের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান নৌবাহিনী ঢুকে গিয়ে সেখানেও এক্সারসাইজ করে এসছে। তো সুতরাং যে একটা যে ফ্লেক্স যেটাকে বলে আমার শক্তির প্রদর্শন, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এবং যে এই সি রুটে যেটা ট্রেড, সেটা কিন্তু অলমোস্ট ওরা কিন্তু এখন ড্যামেজড হয়ে গেছে, কারণ এখন কোনো ইন্টারন্যাশনাল আদার দ্যান টার্কি, এবং টার্কি কেন করছে সেটাও অন্য একটা কারণ, সেটা আমি বলবো আপনাকে। বা আদার দ্যান টার্কি আর কোনো দেশই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সি রুটেও কোনো ট্রেড এই মুহূর্তে করছে না। সুতরাং পাকিস্তান ওদের আর্মস অ্যামুনিশনের সাপ্লাই তো কাট হয়েই গেছে, ওদের নর্মাল যেটা দেশ চালানোর জন্য যে খাদ্যশস্য থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম, সেগুলোও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সুমন ভট্টাচার্য, বাংলাদেশ চুপ রয়েছে